আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। এবং আমি ডাক্তার ফুজাইল ইসলাম ফাহিম। আজকে আমরা যেই সেশনে যুক্ত হয়েছি সেটির নাম হচ্ছে এমআরসিএস পার্ট এ প্রিপারেশন ফর রেসিডেন্সি এন্ড এফসিপিএস পার্ট এ ট্রেনি ডক্টরস। এবং আপনারা জানেন এই এমআরসিএস পার্ট এ যে সিলেবাস, সেটি হচ্ছে একটি আন্তর্জাতিক আন্তর্জাতিক একটি ডিগ্রি। যারা সার্জারিতে ক্যারিয়ার করছেন, সবারই একটা স্বপ্ন থাকে যে দেশের একটি ডিগ্রির পাশাপাশি বিদেশি একটি ডিগ্রিও নামের সাথে আহ, যুক্ত থাকুক। এবং সেই প্রত্যাশায় আমরা আজকের এই সেশনটি আয়োজন করেছি। এবং আমাদের প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে যেটা বলে, আহ, সেখানে যারা বাংলাদেশ পার্ট ওয়ান ট্রেনিং অথবা সো আপনাদের এমনিতে একটা আপনার তৈরি হয়ে, এবং সাথে যদি আমাদের এমআরসিএস এর research, সেটির আলোকে আপনারা যদি একটা ভালো একটা স্বচ্ছ ধারণা রাখেন, তাহলে আশা করি আপনারা এমআরসিএস এই পরীক্ষাটি আপনারা সহজেই উতরিয়ে যাবেন। সো আমরা আজকের এই সেশনে সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আছেন আমাদের জেনেসিসের মেন্টর প্যানেল। এবং আহ, আমাদের এই যে এক্সস্টিং ডিউটি আওয়ার্স, তারপর হচ্ছে নেভার এন্ডিং সাইকেল অফ লার্নিং, এর মাঝে কিভাবে আমরা প্রিপারেশন নিব, আমাদের এক্সাম স্ট্র্যাটেজি কেমন হবে, আমাদের পড়ালেখা কিভাবে আমরা করলে ভালো হবে, সেই অনুসারে আমরা আজকের এই সেশনটিতে আহ, আলোচনা করব। তো আমি আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আমাদের মেন্টর প্যানেল থেকে ডাক্তার জারিন তাসনিম রাকা আপুকে অনুরোধ করছি আমাদের রেসিডেন্সি ডক্টরদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ডাক্তার জারিন তাসনিম রাকা আপু। আসসালামু আলাইকুম। আমি ডক্টর জারিন তাসনিম রাকা। আহ, বর্তমানে কর্মরত আছি পেজের রেসিডেন্ট হিসাবে কোলোরেক্টাল সার্জারি ডিপার্টমেন্টে বিএমইউ তে। আর আমি পাশ করেছি, এমআরসিএস পার্টে পাশ করেছি এই বছর এপ্রিল ডায়েটে। আপনাদের সাথে আজকে আমি একটু কথা বলবো, যেহেতু আমি নিজেও এমআরসিএস এর প্রিপারেশন পুরো জার্নিটাই শুরু করেছি আমার নিজের রেসিডেন্সি কোর্সে থাকা অবস্থায়। তো কোর্সে থাকার মাঝে আপনারা কিভাবে প্রিপারেশনটা নেবেন এবং অ্যাকচুয়ালি এখানে কি কি জিনিসপত্র বা কি কি ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় সেটা নিয়ে একটু আজকে আমরা ডিসকাশন করব। তাহলে আমি একটু শুরু থেকে শুরু করি। প্রথম কথা, আমরা আজকে একটু শুরু করার জন্য প্রথমে একটু দেখি যে আমাদের আসলে এমআরসিএস টা কি, বা এখানে আমাদের কোন কোন পোর্শন বা কি কি জিনিসপত্র সম্পর্কে আইডিয়া রাখতে হবে বা কোন টপিকের উপর গুরুত্ব দিতে হবে। আমরা আসি। আমরা সবাই জানি এমআরসিএস হচ্ছে আমাদের রয়্যাল কলেজ অফ সার্জনস এর একটা ইউকের একটা ডিগ্রি, যেটা হচ্ছে দুইটা পার্টে বিভক্ত, পার্ট এ এবং হচ্ছে পার্ট বি। আজকে আমরা মূলত একটা কথা বলবো হচ্ছে পার্ট এ নিয়ে। আপনি এমআরসিএস টা আসলে কেন করবেন, এটা আপনাকে হচ্ছে ইন্টারন্যাশনাল সার্জন হিসেবে একটা রিকগনিশন দিবে, এটা হচ্ছে প্রথম কথা। আপনি যদি এফআরসিএস ডিগ্রি নিতে চান, আপনার প্রিরিকুইজিট হিসেবে এমআরসিএস করতে হবে। দ্বিতীয় কথা, প্লাস হচ্ছে আপনি যদি এই ডিগ্রিটা নেন তাহলে আপনি ইউকে, তারপরে হচ্ছে মিডল ইস্টার্ন কান্ট্রি, মানে মোট কথা হচ্ছে ইন্টারন্যাশনালি আপনি একটা রিকগনাইজ ডিগ্রি অ্যাচিভ করবেন। তাতে কি হবে, আপনি বাংলাদেশের বাইরে যদি অ্যাজ এ সার্জন প্র্যাকটিস করতে চান, সেক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে, আপনার কাজ করার সুযোগ বাড়বে, এবং হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাইও করতে পারবেন অ্যাজ এ সার্জন। যার কারণে আসলে আমাদের এমআরসিএস ডিগ্রিটার এত বেশি জনপ্রিয় আমাদের বাংলাদেশে, বিশেষ করে সার্জনদের মধ্যে খুবই জনপ্রিয় একটা ডিগ্রি। রিসেন্টলি দেখবেন যে মোটামুটি সবাই এমআরসিএস দেয় বা দেওয়ার চেষ্টা করে। এখন আসি এই এমআরসিএস পার্ট এ তে কোশ্চেন প্যাটার্ন বা কিভাবে কিভাবে কোশ্চেন আসে সেটা সম্পর্কে। এমআরসিএস পার্ট এ পরীক্ষাটা টোটাল হচ্ছে 300 মার্কের। 300 মার্কের মধ্যে আমাদের দুইটা পার্টে বিভক্ত থাকে, পেপার ওয়ান এবং হচ্ছে পেপার টু। পেপার ওয়ান এর মধ্যে আমাদের 180 মার্কস থাকে, এবং এই 180 মার্কস এর কোশ্চেন আনসার করার জন্য আপনি সময় পাবেন 3 ঘন্টা। তার মানে প্রতিটা কোশ্চেনের জন্য আপনার হাতে সময় পাবেন আপনি 1 মিনিট করে। এইখানে আসলে টাইম ডিস্ট্রিবিউশনটা একটু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে প্রতিটা 1 মিনিটের মধ্যে কোশ্চেনটা পুরোটা পড়ে স্টেম গুলো পড়ে তারপরে অ্যান্সার করতে হয়। পেপার ওয়ান আমাদের বেসিক সাবজেক্ট গুলো রিলেটেড, আমাদের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং হচ্ছে আমাদের বা স্ট্যাটিস্টিক্স দিয়ে আমাদের হচ্ছে পেপার ওয়ান এর কোশ্চেন বা পেপার ওয়ান এর প্রশ্ন
এখানে আমাদের 180 মার্কস এর মধ্যে অ্যানাটমিতে কোশ্চেন থাকে 75 মার্কস। তার মানে আপনি বুঝতে পারছেন নিয়ার অ্যাবাউট হচ্ছে 50% মতো মার্কস আমাদের অ্যানাটমিতে। তার মানে আপনি যখন প্রিপারেশন শুরু করবেন, বিশেষ করে আমরা যারা রেসিডেন্ট আছি বা ট্রেনি আছি, আমাদের পক্ষে আসলে লম্বা সময় ধরে দিনের মধ্যে 12 ঘন্টা 10 ঘন্টা মানে সময় দেওয়া সম্ভব হয় না। তাহলে আমাদের জন্য আমাদের কি করতে হবে, ট্রিকি হতে হবে। ট্রিকি হতে হবে কিভাবে? আমাদেরকে বুঝতে হবে যে আসলে কোন জায়গা থেকে কোশ্চেন বেশি আসতেছে এবং কোন জায়গাটাতে আমাদের জোর দিতে হবে, কারণ আমাদের পড়াশোনার টাইমিংটা কমে আসে সেজন্য। তার মানে আমরা মোটামুটি বুঝতে পারতেছি পেপার ওয়ানের জন্য আমাদের জোর দিতে হবে কোথায়? অ্যানাটমিতে। এখানে আমাদের মানে যারা ট্রেনি বা রেসিডেন্ট আছেন তাদের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে, যেহেতু আমরা হচ্ছে আমাদের দেশীয় পরীক্ষা বা এফসিপিএস বা রেসিডেন্সি দিয়ে আসছি, সো অ্যানাটমি পোর্শনটা আমাদের মোটামুটি মোটামুটি বলবো আমাদের প্রিপারেশন 90% 80% না হয়েই থাকে। একটু ঝালাই করতে হয়, একটু জাস্ট হচ্ছে আবার রিক্যাপিচুলেট করতে হয় যে আসলে কি কি আমরা হচ্ছে আমাদের রেসিডেন্সি অ্যাডমিশন টেস্টের সময় বা হচ্ছে আমাদের এফসিপিএস এর সময় পড়েছি, সেই পড়াগুলো দিয়ে আমাদের এই অ্যাপ্লাইড সার্জিক্যাল অ্যানাটমি পোর্শনটা কভার হয়ে যায়। মোটামুটি না, ভালোভাবে কভার হয়ে যায়। যার কারণে এই অ্যানাটমি পোর্শনটা আমাদের জন্য আসলে সুবিধা। শুধুমাত্র আগের পড়াগুলো একটু রিভাইজ করতে হয়, বারবার মনে করতে হয়, মুখস্থ করতে হয়, একটু দেখতে হয়, দ্যাটস ইট। মানে মোটামুটি অ্যানাটমির 75 মার্কস মানে এমআরসিস পার্ট এর অ্যাবাউট 50% প্রিপারেশন আমাদের জন্য তুলনামূলকভাবে নেওয়াটা ইজি। এবং এই 75 মার্কস এর মধ্যে দেখেন অ্যাবডোমেনের থেকে 15 কোশ্চেন্স আসে, আপার লিম লোয়ার লিম মিলে কম্বাইন আমাদের 15 কোশ্চেন্স থাকে। তো মোটামুটি এই সকল সিকোয়েন্স বা এই সকল পোর্শন গুলোতে একটু আমাদের জোর দিতে হয়, এবং আমরা আমাদের এফসিপিএস বা রেসিডেন্সি পরীক্ষাতে এই সকল পোর্শন গুলোতে এমনিতেই জোর দিয়ে আসি বা এভাবেই প্রিপারেশনটা আমরা নিয়েই আসি। যার কারণে আসলে খুব একটা বেশি সমস্যা হয় না। সেকেন্ড পোর্শন যেটা আমাদের ফিজিওলজি বা সেকেন্ড হাইস্ট মার্কস ফ্রম পেপার ওয়ান, 45 মার্কস থাকে ইন টোটাল। এবং হচ্ছে এখানে আমাদের অর্গান সিস্টেম ভাগ করা থাকে যেভাবে আমরা মোটামুটি আমাদের এফসিপিএস বা রেসিডেন্সি পরীক্ষায় পড়ি। এখানে একটা সুবিধা হচ্ছে ফিজিওলজি থেকে এমআরসিএস ওরা মানে ওরা খুবই মানে সার্জন, যেহেতু ধরো অনেক ইন্টারন্যাশনাল একটা ডিগ্রি, ওরা খুবই হচ্ছে সার্জারি ওরিয়েন্টেড। মানে আপনার ফিজিওলজিতে শুধু সেই পোর্শনটুকুই লাগবে যতটুকু হচ্ছে রিলেটেড টু আওয়ার হিউম্যান সার্জারি, সার্জিক্যাল ডিজিজ অ্যান্ড সার্জিক্যাল অ্যানাটমি বা সার্জিক্যাল ফিজিওলজি পর্যন্তই শুধুমাত্র লাগবে। এবং দেখেন ওরা সিলেবাসে সুন্দর মতো বলেই দিয়েছে অ্যাপ্লাইড সার্জিক্যাল ফিজিওলজি। যার কারণে আমরা আমাদের এফসিপিএস বা রেসিডেন্সি পরীক্ষা আমরা অনেক ভাস্ট পড়ি এই ফিজিওলজি পোর্শনটা, বিশেষ করে এফসিপিএস এর জন্য। পেপার টু তো অনেক মলিকুলার লেভেলে কোশ্চেন আসে, কিন্তু আমাদের এমআরসিস পরীক্ষাতে যেহেতু হচ্ছে আমাদের সার্জারি রিলেটেড কোশ্চেন থাকে, যার কারণে অত ফাস্ট পড়া লাগে না। এখানেরও প্রিপারেশন আমাদের মোটামুটি নেওয়া আছে, যারা হচ্ছে আমরা অলরেডি দেশীয় পরীক্ষা বা এফসিপিএস রেসিডেন্সি দিয়ে আসছি। শুধুমাত্র কিছু কিছু পোর্শন যেটা আমাদের এমআরসিএস এ লাগে বা কিছু কিছু টপিক যেটা এমআরসিএস এ লাগে, সেটা শুধুমাত্র একটু রিভিশন করলে আমাদের জন্য এই পোর্শনটুকু হয়ে যায়। এরপরে আসে আমাদের অ্যাপ্লাইড সার্জিক্যাল প্যাথোলজি। আমরা এফসিপিএস বা রেসিডেন্সির সময় প্যাথোলজিতে যেরকম হচ্ছে একদম আগের মতনই বেসিক লেভেল থেকে আমরা শুরু করি, মলিকুলার লেভেল থেকে আমরা শুরু করি প্যাথোলজি বা মাইক্রোবায়োলজি পোর্শনটা। আসলে এই এমআরসিএস এ আপনাদের বা আমাদের শুধুমাত্র প্রয়োজন হয় আমাদের অ্যাপ্লাইড সার্জিক্যাল প্যাথোলজি, মানে সার্জিক্যাল ডিজিজের মেইন প্যাথোলজি রিলেটেড পড়াশোনাগুলোই সেখানে শুধুমাত্র লাগে। এখান থেকে 37 কোশ্চেন আসে, যেটা হচ্ছে থার্ড হাইস্ট মার্ক ফর পেপার পেপার ওয়ান। যার কারণে এই সার্জারি রিলেটেড সার্জিক্যাল ডিজিজ রিলেটেড প্যাথোলজিক্যাল প্রসেসগুলো সম্পর্কে আমাদের জানলেই হয়। অত বেশি মলিকুলার লেভেলের অত ডিটেলস পড়া লাগে না, বাট হচ্ছে একটু ধারণা রাখলেই হয়। এবং এটারও প্রিপারেশন যারা ট্রেনে আছেন বা রেসিডেন্ট আছেন তাদের মোটামুটি নেওয়া আছে, খালি কিছু কিছু ডিজিজ একটু এক্সট্রা পড়তে হয় বা কিছু কিছু ডিজিজ একটু হচ্ছে রিভিশন করলে আমাদের কভার হয়ে যায়। এরপরে ফার্মাকোলজি, 8 মার্কস থাকে। আমাদের দেশীয় পরীক্ষাতে আমরা অনেক অনেক ফার্মাকোলজিক্যাল পোর্শন পড়ি। আর বিশেষ করে সার্জারির জন্য আমরা সবাই জানি অ্যান্টিবায়োটিক, পেইন কিলার, অ্যানালজেসিক, তারপরে হচ্ছে আমাদের ব্লিড ইয়ার জন্য কিছু হচ্ছে থ্রম্বোলাইটিক, অ্যান্টিপ্লেটলেট ড্রাগ গুলো, যেগুলোর উপর আমরা নর্মালি আমাদের সিপিএস বা রেসিডেন্সিতে আমরা জোর দিয়ে থাকি। এই সেম জিনিসপত্রগুলাই সেম সেম কোশ্চেন গুলাই বা সেম টপিক গুলাই আসলে আমাদের ফার্মাকোলজিতে এখানে লাগে, কারণ সার্জারি রিলেটেড আসলে এই ফার্মাকোলজি পোর্শনটাই আমাদের জানতে হয়। পেইন কিলার গুলো, তার সাথে হচ্ছে আমাদের ব্লাড রিলেটেড কিছু মেডিসিন, এই ধরনের জিনিসপত্রগুলো, অ্যানেস্থেসিয়া রিলেটেড মেডিসিন, এখান থেকে আমাদের আসলে ফার্মাকোলজি থেকে যে 8 কোশ্চেন থাকে সেটা আসে। মাইক্রোবায়োলজির ক্ষেত্রে জেনারেল মাইক্রোবায়োলজি থেকে তেমন একটা কোশ্চেন নাও আসলে আসলে যে আমাদের সিস্টেমিক মাইক্রোবায়োলজি যেটা আমরা হচ্ছে আমাদের রেসিডেন্সি বা এফসিপিএস এর জন্য প্রিপারেশন নেই, মূলত সিস্টেমিক মাইক্রোবায়োলজি থেকেই কোশ্চেন বেশি আসে এই পোর্শন থেকে। জেনারেল মাইক্রোবায়োলজি থেকে কিছু কিছু জিনিস শুধু জানলেই হয়, এবং এখানের প্রিপারেশন মোটামুটি আমাদের নেওয়া আছে, একটুখানি শুধু দেখতে হয়।
মোটামুটি একটু ধারণা রাখলেই হয়, একটু রিভিশন করলেই হয়ে যায়। ইমেজিং থেকে 5টা কোশ্চেন থাকে, ইমেজিং এর মধ্যে আমাদের কিছু এক্সরে থাকে, কিছু ইসিজি থাকে, যেটা মোটামুটি আমরা জানি আমাদের ডে টু ডে লাইফে, বা আমরা ফিফথ ইয়ার বা ইন্টার্নি সম্ভব পড়ে আসছি, এবং কিছু এক্সট্রা কিছু কিছু কথাবার্তা আছে, সেগুলো একটু পড়তে হয়, যেটা খুব একটা বেশি সময় লাগে না ইমেজিং এর পোর্শনটার জন্য। এবং ডাটা ইন্টারপ্রিটেশন এবং অডিট, এটা মেডিকেল মেডিকেল প্রসেস, এই কিছু কিছু জিনিসের মধ্যে এখান থেকে আমাদের ডাটা ইন্টারপ্রিটেশনের মধ্যে মূলত আমাদের ওই অ্যাসিড বেস ব্যালেন্স, এই সকল পোর্শন থেকেই কোশ্চেনটা আসে, যেটা আমরা সবাই খুবই খুবই ভালো মতো জানি। মানে যারা আমরা এফসিপিএস বা রেসিডেন্সি দিয়ে আসছি, তাদের ভালো ধারণা আছে এই ব্যাপারটাতে, টপিকটা ক্লিয়ার করা আছে। তো তাদের জন্য সুবিধা হয়ে যায়। তো মোটামুটি এখান থেকে আমি যেটা বলতে চাচ্ছি, যে আমাদের রেসিডেন্ট বা ট্রেনির জন্য যে পেপার ওয়ানের প্রিপারেশন আপনাদের 80 থেকে 85% অলরেডি নেওয়া শেষ। আপনাদের যেটা করতে হবে, আগের পড়াগুলো একটু রিভাইজ করতে হবে, একটু দেখতে হবে, এবং এই টপিকগুলোর মধ্যে যেগুলোতে বেশি জোর দিতে হবে, যেমন অ্যানাটমি পোর্শনের মধ্যে একটু দেখতে হবে। ফিজিওলজি যেহেতু অত বেশি মলিকুলার লেভেলে যাওয়া হয় না, যতটুকু লাগে ততটুকু একটু দেখলেই হয়ে যাবে। সেম গোস ফর প্যাথোলজি। তো পেপার ওয়ানের জন্য আপনাদের বা আমাদের 80 to 85% প্রিপারেশন নেওয়া শেষ, জাস্ট একটু রিভাইজ করলেই আমাদের এই পোর্শনটুকু কভার হয়ে যায়। এখন আসি পেপার টু। এই জায়গাটাতে একটু কষ্ট হয়, একটু কষ্ট হয় বলতে কি, একটু আমাদেরকে করতে হয় বা এফোর্ট দিতে হয়। পেপার টুর জন্য 120 মার্কস থাকে, এবং এখানে আমরা সময় পাই 2 আওয়ার্স। এগেইন প্রতিটা কোশ্চেনের জন্য আমাদের হাতে সময় আছে 1 মিনিট করে। দেখি, এই পেপার টু এর পুরা জিনিসটা পুরোটাই আমাদের সার্জিক্যাল ডিজিজ রিলেটেড কোশ্চেন। কমন আমাদের কনজেনিটাল এবং সার্জিক্যাল কন্ডিশন গুলো আছে, সেখান থেকে আমার 45 মার্কস থাকে, এবং আমাদের বডির প্রতিটা সিস্টেম থেকে 1 মার্কস 2 মার্কস করে কোশ্চেন থাকে। তো মোটামুটি এই সিস্টেম গুলো থেকে কোশ্চেন থাকে, একটা বা দুটা করে কোশ্চেন থাকে, এবং এখান থেকে যেহেতু একটা বা 2 মার্কটা মার্কের জন্য আসলে আমাদের এই সিস্টেম থেকে একটু বেশি জানতে হয়। কারণ আমরা জানি ব্রেস্টের অনেকগুলো ডিজিজ আছে, ভাস্কুলার অনেকগুলো ডিজিজ আছে, তো সবগুলো ডিজিজ সম্পর্কে আপনাকে একটু ধারণা রাখতে হয়, কিভাবে ডায়াগনোসিস করতে হয়, বা কোন কোন সিমটম থাকলে কোন ডিজিজটা আমাদের হবে, প্লাস আমি কি ইনভেস্টিগেশন করব, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন কোনটা, বা ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন কোনটা, বেস্ট ট্রিটমেন্ট মেথড কোনটা, এই সকল জিনিস সম্পর্কে আমাদের একটু জানতে হয়, যার কারণে আসলে পেপার টুতে আমাদের একটু এক্সট্রা করা আছে। তারপরও যারা রেসিডেন্ট আছেন বা যারা এফসিপিএস ট্রেনি আছেন, আমরা সবাই মোটামুটি যখন আমাদের অ্যাডমিশন টেস্ট হয় বা আমাদের এফসিপিএস প্রিপারেশন নেই, তখন আমরা কিন্তু বেইন এন্ড লাভ পড়ি, বেসিক সার্জিক্যাল প্রিন্সিপালটাও পড়ি, পাশাপাশি কিছু কিছু ডিজিজ রিলেটেড কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে আমাদের পেপার থ্রির জন্য। তো সেখান থেকে আমাদের কিন্তু কিছু না কিছু পোর্শন আমাদের এখান থেকে পড়া থাকে, যার কারণে দেখা যায় যে, বা যারা কোর্সে আছেন তাদের তো ডিজিজ রিলেটেড প্রতিদিন আমাদের পড়াই হয় বা ধারণা থাকে, যার কারণে এই যে পোর্শনটা আমাদের, যে সার্জিক্যাল কন্ডিশনের পোর্শনটা, এটা আমাদের জন্য ইজি। কিছু কিছু জায়গা একটু ডিফারেন্ট, যেটা আমাদের ইএমআরসিএস থেকে ইএমআরসিএস থিওরি থেকে পড়তে হবে বা ধারণা রাখতে হবে। তারপরও যারা রেসিডেন্ট আছেন বা ট্রেনি আছেন, তারা মোটামুটি আমাদের এই সার্জিক্যাল কন্ডিশনের 50 to 60% সম্পর্কে ধারণা আমরা রাখি, ডায়াগনোসিস প্লাস আমাদের বেস্ট ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্ট সম্পর্কে। তো এই 45 মার্কস এর মধ্যে আমরা মোটামুটি, এখনো যদি আমি আপনাদেরকে পরীক্ষা দিব, আপনারা যদি কেউ পরীক্ষায় বসেন, তাও আমার ধারণা যারা রেসিডেন্ট বা ট্রেনি আছেন, 30 বা 25 to 30% মার্কস এমনিতেই তুলে ফেলতে পারবেন। এরপরে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন, যেটা পেপার টু তে, বা মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন ফর পেপার টু, এবং ওভারঅল যদি আমি দেখি, তাহলে দেখেন পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট 35 কোশ্চেন থাকে। এবং পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট বেলিয়ান লাভ থেকে আমরা সবাই মোটামুটি পড়েই আসলে রেসিডেন্সি বা পরীক্ষাতে এফসিপিএস দিয়েছি, এবং আমাদের ডে টু ডে লাইফে আমাদের ওয়ার্ডের মধ্যে প্রতিদিনই আমাদের লাগে। এইখান থেকে আমাদের কোশ্চেন আসে 35 মার্কস ইন টোটাল। সাথে করে আছে ট্রমা পেশেন্ট। ট্রমা সম্পর্কে না পড়ে কোনো রেসিডেন্ট বা এফসিপিএস ট্রেনি নাই, সবাই ট্রমা সম্পর্কে জানে, ট্রমা চ্যাপ্টার সম্পর্কে পড়ে আসছে। এখান থেকে আসে টোটাল 30 কোশ্চেন। সো আপনি দেখেন পেপার টু এর ক্ষেত্রে শুধুমাত্র পেরিঅপারেটিভ ম্যানেজমেন্ট এবং ট্রমা, এই দুইটা টপিক বা দুইটা চ্যাপ্টার থেকে 65 কোশ্চেন থাকে। তার মানে কি, মোটামুটি পেপার টু এর 50% মতো মার্ক শুধু এই দুইটা টপিক থেকে, এবং যে এই দুইটা টপিক রেসিডেন্ট বা ট্রেনিদের প্রতিদিনই পড়তে হচ্ছে বা প্রতিদিনই দেখতে হচ্ছে, কারণ আমাদের ওয়ার্ডে এইভাবে পেশেন্ট গুলোকে ম্যানেজ করতে হয়। তো এই জায়গাগুলো সম্পর্কে যারা আসলে আছেন কোর্সে, তাদের একটা সুবিধা আছে যে, আমরা যেহেতু জানি আমাদের বেসিকটা এখান থেকে বিল্ড আপ হয়ে যায়, তো এই প্রশ্নটুকু আমাদের জন্য অ্যান্সার করাটা একটু ইজি। প্লাস সার্জিক্যাল কেয়ার অফ দ্য চিলড্রেন 7 কোশ্চেন থাকে, কিছু মেডিকেল রেসপেক্ট থেকে কোশ্চেন থাকে।
এই পেরিঅপারেটিভ ম্যানেজমেন্ট বা ট্রমা, এখান থেকে যদি আমরা সবকিছু মিলে জিস্ট করতে যাই, দেখা যায় যে হচ্ছে এখানে যদি আমরা একটু এফোর্ট দিই, বিশেষ করে আমাদের এই জেনারেল কন্ডিশন সম্পর্কে, আর হচ্ছে পেরিঅপারেটিভ ম্যানেজমেন্ট বা ট্রমা শুধুমাত্র একটু যদি আমরা চোখ বলে যাবে রিভাইজ করতে থাকি, যেহেতু আমাদের ইউকের কিছু নাইস নাইস গাইডলাইনটা একটু ডিফারেন্ট, তো ওখান থেকে যদি আমরা একটু নাইস গাইডলাইনটা একটু দেখে নিই বা ওই গাইডলাইন অনুযায়ী ম্যানেজমেন্ট গুলো একটু দেখে নিই, তাহলে মোটামুটি আমাদের পেপার 2 এর খুব ভালো মার্কস ক্যারি করা সম্ভব। এখন আসি যে আমরা আসলে প্রিপারেশন নিব কিভাবে। আমাদের হাতে সময় বেশি নেই, আমাদের হাতে সময় কম। কারণ সময় কম বিকজ হচ্ছে আমরা রেসিডেন্ট বা ট্রেনি, আমাদের হচ্ছে অনেকখানি সময় ওয়ার্ডে দিতে হয়, তাহলে আমরা কিভাবে পড়বো? ইএমআরসিএস হচ্ছে আপনারা যারা আছেন তারা হচ্ছে পড়বেন, একবার পড়বেন, মানে পড়বেন বলতে হচ্ছে ইএমআরসিএস এর থিওরি পোর্শনটা পড়বেন, একবার হচ্ছে কোশ্চেন গুলা দেখবেন, বা সর্বোচ্চ দুইবার। আমার কাছে মনে হয় না দুইবারের বেশি ইএমআরসিএস আপনাকে সলভ করতে হবে, বাট ইএমআরসিএস এর থিওরি পোর্শনটা আপনার যখন আপনি রিকল সলভ করতে যাবেন, কিছু কিছু জায়গায় দেখবেন আপনি ভুলে গেছেন, সেটা আপনাকে আবার নতুন করে রিভাইজ করা লাগতে পারে। বাট ইএমআরসিএস এর কোশ্চেন গুলা আপনার হচ্ছে একবার বা দুইবার বেশি সলভ করার প্রয়োজন নাই। কিন্তু তার হলে প্রশ্ন থাকে যে এটা যদি এত ইম্পর্টেন্ট না হয় তাহলে আমি কেন এটা পড়বো, বা আপনি কেন এটাকে 1 নম্বরে রেখেছেন? এটাকে আমি 1 নম্বর স্টাডি ম্যাটেরিয়াল এই জন্য রেখেছি, কারণ হচ্ছে ইএমআরসিএস এর কোশ্চেন গুলো যদি আপনি সলভ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ইউকেতে বা ইএমআরসিএস পরীক্ষাতে আসলে কোশ্চেনটা কিভাবে আসে, কোন প্যাটার্নে কোশ্চেন আসে, কোন ক্লু ধরে আপনাকে অ্যান্সার করতে হয়। এটা আপনাকে হচ্ছে কোশ্চেনের সিস্টেমটা বুঝতে হেল্প করবে। তাতে সুবিধা কি, আপনারা বা আমরা জানি যে হচ্ছে রিসেন্ট হচ্ছে ওরা কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করতেছে, একটু টপিক সেম রেখে অপশন চেঞ্জ করতেছে। তো আপনি যদি ইএমআরসিএসটা প্রতিটা জিনিস হচ্ছে বুঝে বা কনসেপ্ট ক্লিয়ার করে একটু সলভ করতে পারেন, তাহলে আপনার সেই কনসেপ্টটা যেটা গেইন হবে সেটা দিয়ে আপনি হচ্ছে রিকলে বা কোশ্চেন একটু চেঞ্জ করলে সেখানে আপনি সলভ করতে আপনার জন্য ইজিয়ার হবে। সেজন্য ইএমআরসিএস এর কোশ্চেন গুলো আপনারা সলভ করবেন একবার বা দুইবার। রিকলটাই আসলে আমি বলবো এমআরসিএস পাস করার জন্য হচ্ছে ট্রাম্প কার্ড। রিকলটা আমাদের সবাইকে হচ্ছে অনেক ভালোভাবে বুঝে বুঝে পড়তে হবে, ডিটেলস সময় দিতে হবে। যারা ট্রেনি বা রেসিডেন্ট আছেন তারা সবাই হচ্ছে রিকলের উপর সবচাইতে বেশি জোর দিবেন। আমি বলবো যে রিকলটাই যদি আপনারা বুঝে 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 পড়েন, যেহেতু আমাদের হাতে সময় কম, আমি আবারও বলছি যে ট্রেনিদের জন্য হাতে যেহেতু আমাদের লম্বা সময় ধরে পড়াশোনার সময় থাকে না, সময় কম, সেজন্য যেটা যেখানে আমাদের জোর দিতে হবে সেটা আমি বলে যাচ্ছি। রিকলটা খুব ভালো মতো পড়বেন, একদম টপ টু বটম দেখবেন, প্রতিটা কোশ্চেন পড়বেন, প্রতিটা অপশন পড়বেন, এবং প্রতিটা অপশন কেন হচ্ছে কেন হচ্ছে না সেটা বুঝে যদি আপনি রিকল সলভ করতে পারেন, তাহলে এমআরসিএস পার্ট এতে আপনি আটকাবেন না। ফজল শীট হচ্ছে কি মিশরে 2015 বা 16 সালে কোশ্চেন ফাঁস হয়ে গিয়েছিল এমআরসিএস পার্টের, সেই কোশ্চেন গুলি আসলে হচ্ছে আমাদের ফজিয়া শীটটা। এবং এখানেই আমাদের এমআরসিএস এর 300টা কোশ্চেন আছে, এবং হচ্ছে এই ফজিয়া শীট যদি আপনি সলভ করেন আপনি তাহলে বুঝতে পারবেন যে আসলে এমআরসিএস এ কিভাবে কোশ্চেন আসতেছে পরীক্ষাতে, এবং হচ্ছে অনেক সময় দেখা যায় ফজিয়া শীট থেকে 7-8টা কোশ্চেন ওরা হুবহু তুলে দেয়, ইনক্লুডিং অপশন। যার কারণে ফজিয়া শীটটা হচ্ছে আসলে আমাদের মানে মোস্ট ইম্পর্টেন্ট লিস্টের মধ্যে 3 নম্বরে আছে। এছাড়া কিছু বেসিক বুকস আছে, যেমন বেরিয়ান ল্যাব আছে, রাফটেরি আছে। রাফটেরিটা হচ্ছে বেসিক সায়েন্সের জন্য। বেসিক সায়েন্সের জন্য রাফটেরিটা হচ্ছে আমি বলবো যে যারা হচ্ছে একদম বিগিনার যারা কেবল শুরু করছেন তারা চাইলে হচ্ছে রাফটেরিটা দেখতে পারেন, এমআরসিএস এর জন্য খুব ভালো একটা বেসিক বই। আর যারা হচ্ছে এফসিপিএস বা ট্রেনি রেসিডেন্ট বা ট্রেনি আছেন তাদেরকে আমি বলবো তারা হচ্ছে বেসিক সায়েন্সের জন্য যে পোর্শনটা দিয়ে আমরা আসলে আমাদের এফসিপিএস বা রেসিডেন্সির জন্য পড়েছি সেই বুকগুলো পড়লে, অথবা হচ্ছে জেনেসিস শীট বলেন বা যে কোনো শীট বলেন, যে কোনো একটা ম্যাটেরিয়াল বা ইএমআরসিএস এর থিওরি বইটা যদি আপনি কালেক্ট করে ফেলেন বা ইএমআরসিএস এর সাবস্ক্রিপশন নেন সেখান থেকে পড়লেও হবে, খুব একটা বেশি নেসেসারি না যে আমাকে রাফটেরি পড়তে হবে। তবে বেলিয়ান লাভ যদি আপনি কিছু কিছু টপিক যেমন পেরি অপারেটিভ কেয়ার, ট্রমা, হেডেক সার্জারি এগুলো যদি আপনার আগে থেকে পড়া থাকে, একটা হিউজ অ্যাডভান্টেজ আর কি। নাইস গাইডলাইন্স, নাইস গাইডলাইন্স অনুযায়ী আমাদের কি বেশ কিছু ডিজিজের হচ্ছে ম্যানেজমেন্ট দিতে হয়, যেটার জন্য আসলে অ্যান্সারের হচ্ছে নাইস গাইডলাইনই। যার কারণে নাইস গাইডলাইন গুলো ম্যানেজ করা বা নাইস গাইডলাইন গুলো থেকে যদি আপনি কোনো কোনো প্রশ্ন অ্যান্সার করেন তাহলে আপনার জন্য সুবিধা আর কি, যদি এটা আপনার জানা থাকে। আর পাস টেস্টের কথা বেলিয়ান লাভ সম্পর্কে আমি অলরেডি বলে ফেলেছি। পাস টেস্টের ব্যাপারটা হচ্ছে কি, পাস টেস্ট হচ্ছে ইএমআরসিএস এর মতনই অ্যানাদার কোশ্চেন ব্যাংক। যদি আপনার হাতে সময় থাকে আপনি এটা সলভ করবেন। এমন না যে ম্যান্ডেটরি পাস করার জন্য ফরজ, ফরজ কিছু না, কিন্তু যদি আপনি এটা সলভ করতে পারেন অবশ্যই ভালো। যে কোনো যখন যত বেশি কোশ্চেন সলভ করবেন তত আমার মানে নলেজ বাড়বে বা আমার হচ্ছে ক্যাপাবিলিটি বাড়বে। তবে পাঁচ টেস্ট সলভ করতে গিয়ে রিকলের সময় কম দিবেন সেটা করবেন না। আপনি রিকলের সময়টা ঠিক রেখে রিকলকে আপনি টপ প্রায়োরিটি দিয়ে যদি আপনি পাঁচ টেস্ট সলভ করতে পারেন দেন গো ফর পাঁচ টেস্ট। বাট হচ্ছে রিকলকে টাইমটাকে কনজিউম করে বা রিকলের টাইমটাকে কনসাইজ করে আপনি পাঁচ টেস্টে সময় বেশি দিবেন, ডোন্ট ডু দ্যাট, এটা একটা হচ্ছে মিস্টেক হবে। মোটামুটি এই হচ্ছে আমাদের স্টাডি ম্যাটেরিয়াল, এবং এই পোর্শন গুলো যদি এভাবে ফলো করেন আমি
মানে মোটামুটি শিওর যে হচ্ছে উপরতলার একটা আল্লাহ তাআলার হচ্ছে একটা রহমত লাগে বা সৃষ্টিকর্তার একটা রহমত লাগে। কিন্তু এভাবে যদি আপনারা পড়েন, তারা যদি যে কোনো জায়গায় থাকুন, মানে খুব স্ট্রেসফুল এনভায়রনমেন্টে থেকেও ট্রেনিং করেন বা হচ্ছে রেসিডেন্ট থাকেন, আমার বিশ্বাস যে হচ্ছে এমআরসিএস পার্টি ইজিলি এবং উইথ গুড মার্কস হচ্ছে কমপ্লিট করা বা ক্র্যাক করা পসিবল। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। ধন্যবাদ ডাক্তার জারিন তাসনিম রাকা আপুকে। উনি এবার রেসিডেন্সি কোর্সে আছেন কোলোরেক্টাল সার্জারিতে, এবং উনি রেসিডেন্সি কোর্সে থাকা অবস্থায় এমআরসিএস পার্ট এ ক্র্যাক করেছেন। সো এমনিতে আমাদের যে অভিজ্ঞতা সেটা থেকেও বলা যায় যে আমাদের যারা এমআরসিএস পার্ট এ পরীক্ষা দেন তারা বেশিরভাগই বিভিন্ন কোর্সে বা ট্রেনিং এ যুক্ত থেকেই তাদের পড়াশোনাটা চালিয়ে গিয়েছেন, এবং সেই পড়াশোনাটা চালিয়ে যাবার পরে ওনারা একটি ভালো নাম্বার সহ ওনারা খুব ভালোভাবে পাশ করেছেন। এবং উনি সুন্দর করে আমাদের সাথে আজকের যে স্টাডি মেটেরিয়ালস এবং মার্ক মার্ক ডিস্ট্রিবিউশন সেটি মানে আমাদের সাথে আজকে আলোচনা করেছেন। এবং এই স্ট্র্যাটেজি গুলো যদি যদি আপনি ফলো করে থাকেন তাহলে কোনো আহ, মানে ব্যাড লাক না থাকলে আপনি ইনশাল্লাহ পাশ করে যাবেন আশা করি। এবং আপনাদের যদি কোনো রকম আরো কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে সেটি আমাদের চ্যাট বক্সে আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে কমেন্ট বক্সেও সেটি আপনারা করতে পারেন। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের জেনেসিসের আরেকজন জনপ্রিয় মেন্টর ডাক্তার আবুল বাশার ভাইয়াকে। ডাক্তার আবুল বাশার ভাইয়া উনি এখন এফসিপিএস পার্ট 1 পাস করেছেন এবং এমএস রেসিডেন্সি কোর্সে আছেন কোলোরেক্টাল সার্জারিতে বিএমইউ তে, এবং 48 বিসিএস এ উনি রিকমেন্ডেড। ডক্টর আবুল বাশার ভাইয়া। ধন্যবাদ ডক্টর ফাহিম ভাইকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। উপস্থিত যারা আছেন বা পরবর্তীতে লাইভে দেখবেন সবাইকে ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে একটা কথা ভাববেন যে আপনি রেসিডেন্সি কোর্সে আছেন বা ট্রেনিং এ আছেন, আপনার যারা ওয়েল উইশার্স আপনাকে বলবে এর মাঝে অবশ্যই এমআরসিএস টা করে নেন। কারণ ভবিষ্যতে আমাদের যত দিন যাচ্ছে আমাদের কোয়ালিফিকেশনকে অনেক বেশি বাড়াইতে হবে কিন্তু। ঠিক আছে, আপনার সার্জারির জন্য আপনার ক্লিনিক্যাল নলেজের সাথে আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের সাথে আপনার হাতের কাজের সাথে প্রায় সব ক্ষেত্রেই আমাদের সিনিয়ররা কিন্তু আমাদেরকে সব সময় পরামর্শ দেয় যে এমআরসিএস টা করে নাও। এটা কিন্তু আপনার স্যার থেকে শুরু করে যারা আসলেই আপনার ভালো চায়, যারা চায় যে আপনি ভবিষ্যতে একটা ভালো জায়গায় যান, আপনি ইন্টারন্যাশনাল লেভেলে বা দেশীয় লেভেলে, সবাই কিন্তু আপনাকে সাজেস্ট করবে আপনি এমআরসিএস টা দিয়ে দেন। বিশেষ করে যারা রেসিডেন্সি কোর্সে আছেন বা এফসিপিএস ট্রেনিং এ আছেন, তারা তো এই 5 বছরের মধ্যে আর কোথাও ইনভলভ হতে পারছেন না। কিন্তু এমআরসিএস পরীক্ষাটা আপনি কিভাবে দিতে পারছেন? মোটামুটি আপনার ওয়ার্ড ওরিয়েন্টেড যে নলেজ গুলো হচ্ছে এটাকে একটু কম্পাইল করে আপনার পার্ট 1 এর প্রিপারেশনের সাথে একটু মিলিয়ে, আপনার এমএস এর প্রিপারেশনের সাথে একটু মিলিয়ে নলেজটাকে আরেকটু এনরিচ করে আরেকটু গুছিয়ে কিন্তু আপনি প্রিপারেশনটা নিতে পারছেন। এই জন্য আমি সবসময়ই বলবো যারা এরকম ভাবে চিন্তা ভাবনা করছেন ভবিষ্যতে আপনারা এমআরসিএস দিবেন দিবেন করে সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু বুঝতেছেন না কিভাবে শুরু করবেন, তাদের জন্য যে অবশ্যই আপনারা এখন একটা প্ল্যান করে ফেলেন যে আপনি এমআরসিএস দিবেন। রাকা আপু এত সুন্দর করে আমাদের সিলেবাসটা ডিসকাশন করছেন। আসলে এখন আপনার প্রয়োজনীয় কাজ কি, আপনি এখন কিভাবে শুরু করবেন? প্রথম পরামর্শ হচ্ছে আমি আপনাকে ধারণা নেওয়ার জন্য রাকা আপু যে কথাগুলো বললো, আপনি চাইলে 2টা রিকল এমনি পড়তে পারেন। 2টা রিকল এমনিই দেখতে পারেন। আপনার রিকলের পিডিএফ আমাকে চাই, আমার কাছে চাইলে আমি দিয়ে দিব, বা বিভিন্ন গ্রুপে আছে টেলিগ্রামের গ্রুপগুলোতে। একবার রিকল পড়ে আপনি একবার ডিসিশন নিতে পারেন যে আসলে প্রশ্নগুলো কিরকম হচ্ছে, একটা ধারণা পাইতে পারেন। কারণ আপনি এফসিপিএস ট্রেনিং এ অলরেডি আছেন বা রেসিডেন্সিতে আছেন, ফলে একটা ধারণা পাইতে পারেন। এই ধারণা রিকলগুলো পড়ার পরে আপনি বুঝতে পারবেন যদি এই পড়াগুলো আপনি একটু গুছিয়ে কোনো মেন্টরশিপের সহযোগিতায় পড়েন, তাহলে পড়াগুলো অনেক ইজিয়ার হয়ে যায়, আপনি অনেক সহজে পড়াগুলো পড়তে পারবেন। সো এটা আপনার মাথার মধ্যে রাখবেন যে আপনি কারোর সাথে হয় পার্টনারশিপ করেন যে সবকিছু পড়েছে, না হয় কারো মেন্টরশিপের আয়তায় আসেন, যাতে এই পড়াগুলো আপনি জানেন কিন্তু কখন কিভাবে ঘুরিয়ে আসে, কিভাবে প্যাচ থাকে প্রশ্নটাতে, কিভাবে একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের রিলেশন করতে হয়, কিভাবে নিউরো অ্যানাটমির সাথে না নিউরো সার্জারি রিলেশন করতে হয়।
এই কোরিলেশনটা আপনাকে কিন্তু জানতে হবে, না হলে আপনাকে এমআরসিএসটা অনেক বেশি কঠিন মনে হবে। সো আমাদের বিশেষ করে বাংলাদেশ থেকে যারা পরীক্ষা দেয় ম্যাক্সিমামে কিন্তু রেসিডেন্ট বা ট্রেনিং হিসেবে পরীক্ষা দেয়। সবাই কিন্তু ফার্স্ট চয়েসে এমআরসিএস দেয় তারা যারা একেবারে বাইরে চলে যাবে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু যারা বাইরে ভবিষ্যতে যাওয়ার সুযোগটা রাখতে চায়, সাথে সাথে নিজের যোগ্যতাকে বাড়াইতে চায়, পাশাপাশি একটা দেশীয় ডিগ্রির পাশাপাশি একটা বিদেশি ডিগ্রি করে রাখতে চায়, সব ধরনের পথ খোলা রাখতে চায়, যে চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, যে পড়তে পছন্দ করে, তাদের জন্য আমি অবশ্যই বলবো এমআরসিএস পরীক্ষাটা আপনি যেহেতু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আপনি দিবেন দিবেন করে ভাবছেন, আপনি প্ল্যান করে ফেলুন। তারপরে একটা স্টাডি ম্যাটেরিয়ালকে দেখে আপনি আপনার প্রিপারেশনটা শুরু করুন। এটা আপনি যদি প্রিপারেশন 4 থেকে 5 ঘন্টা নিতে পারেন ডেইলি, তাহলে এই প্রিপারেশনটা মোটামুটি 4 মাস লাগবে। কিন্তু এই সময়টা যদি আপনি বের করতে না পারেন, 4-5 মাস লাগবে। এই সময়টা যদি আপনি বের করতে না পারেন, আপনার যদি আরেকটু কম সময় থাকে, তাহলে হচ্ছে এই প্রিপারেশনটা আরো 6-7 মাস লেগে যাবে। সো আপনি যদি শুরু করতে চান, সামনের এপ্রিল ডাইটে পরীক্ষা দিতে চান, তাহলে কিন্তু এখনই আপনার শুরু করার শেষ সময়, ঠিক না? পরবর্তীতে আপনি শুরু করবেন, কিন্তু প্রত্যেকবার কনফিডেন্সের অভাবে আপনার পরীক্ষাটা দেওয়া হবে না। 1 লক্ষ, 1,10,000 টাকা ফর্ম ফিল আপে লাগবে। এত বড় টাকা তো চারটিখানি বিষয় না আমাদের জন্য, ঠিক না? সো একটা বড় টাকার বিষয়, এই জন্য কনফিডেন্স এবং প্ল্যানিংটা একটু আগে থেকে শুরু করলে সেটা ইজিয়ার হয়। আমি পার্সোনালি অনেক ডক্টরের সাথে কথা বলেছি, অনেকেই চান যে এমআরসিএস দিবেন, কিন্তু পড়াটা শুরু করা হয় না। এই জন্য যাদের সামনে কোনো পরীক্ষা নাই, ফেজে ফাইনাল বা ফেজ বি ফাইনাল, একটু ট্রানজিশন পিরিয়ডে আছেন, আপনারা এমআরসিএস এর প্রিপারেশনটা নিয়ে যান। বা অনেকে বিসিএস পোস্টিং এ বাইরে যাবেন, তারা এই ফাঁকে 2 বছর কি করবেন? 2 বছরে চাইলে কিন্তু আপনি এমআরসিএস পুরোটাই কমপ্লিট করে ফেলতে পারবেন। সো আপনি শুধু সিদ্ধান্ত নেন, বাকি আপনার পড়াটাকে কিভাবে গুছিয়ে দিতে হয়, কোন কোন ম্যাটেরিয়ালস পড়বেন, এবং আপনি এই বেসিক ইএমআরসিএস এর পাশাপাশি কিভাবে বেইলি লাভ পড়বেন, সেই আমাদের শীটগুলোও কিন্তু বেইলি লাভের গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে আসা হয়েছে। এবং ভবিষ্যতে আমরা যে শীটের আপডেট নিয়ে আসতেছি, সেখানে আরো সুন্দরভাবে বেরিলের সাথে, বেরি ল্যাবের সাথে এবং রিকলের সাথে একটা কোরিলেশন নিয়ে আসতেছি আমরা। সো আপনি শুধু চেষ্টা করেন, প্ল্যানটা শুরু করেন, তাহলে ইনশাল্লাহ এটা আপনি সফল হবেন। বাকি যত স্টাডি ম্যাটেরিয়াল দরকার হয়, রিকল গুলো কিভাবে পড়তে হয়, কিভাবে আপনাকে মেন্টরের সহযোগিতা লাগে, সবকিছুই আমরা সাপোর্ট দিব। বিশেষ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, রিকল হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখানে 24 আওয়ার্স আপনার যখন যে কনফিউশন থাকবে, আপনি প্রশ্ন করলে সব মেন্টর এখানে যুক্ত আছে, তারা রেসপন্স করেন। পরীক্ষার আগে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা যে কি উপকারী, যারা পাশ করেছেন তাদের সাথে কথা বললে কিন্তু জানতে পারবেন। সো আপনি ভাবছেন ভাবছেন দিবেন পরীক্ষা, দিবেন পরীক্ষা, এরকম করে চিন্তা না করে আপনি পড়াশোনা শুরু করে ফেলেন। পড়াশোনা একটা অপটিমাম লেভেলে নিয়ে চলে যান। যখন আপনার ফর্ম ফিল আপ, এপ্রিল ডেটের ফর্ম ফিল আপ মোটামুটি জানুয়ারি শেষ পর্যন্ত করা যাবে, সেরকম ভাবে আপনি জানুয়ারি শেষ পর্যন্ত একটা অপটিমাম প্রিপারেশন নিয়ে আসেন, ফর্ম ফিল আপটা করে ফেলেন। তারপরে 2 মাস একটা দৌড়ি প্রিপারেশন নিয়ে, একটা বারবার রিভাইজ দিয়ে 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 আপনি আবার প্রিপারেশনটাকে একদম সর্বোচ্চ লেভেলে নিয়ে যান। এখানে যারা ট্রেনি রেসিডেন্ট হিসেবে পরীক্ষা দেয় তারা কিন্তু অনেক ভালো নাম্বার ক্যারি করে, শুধু পাস মার্ক না, তারা 230, 40, 50 এরকম নাম্বার পায় আমাদের সাথে যারা থাকে। সো আপনি প্ল্যান করেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। এমনি স্পেসিফিক ভাবে কারো কিছু জানার আছে কিনা, কোনো বিষয়ে প্রশ্ন? না থাকলে সবাইকে ধন্যবাদ সেশনটাতে যুক্ত থাকার জন্য, বা পরবর্তীতে যারাও দেখবেন। আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনি প্ল্যান করুন এবং আল্লাহর উপর ভরসা করে শুরু করুন। ইনশাল্লাহ সকল ধরনের সহযোগিতা আমাদের পক্ষ থেকে পাবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফাহিম ভাইকে। ধন্যবাদ ডাক্তার আবুল বাশার ভাইয়াকে, অনেক অত্যন্ত সুন্দরভাবে আমাদের কে গাইডলাইন দেওয়ার জন্য। যারা রেসিডেন্ট বা ট্রেনি আছেন তাদেরকে কিভাবে এমআরসিএস পার্ট এ প্রিপারেশনটা ভালোভাবে নেওয়া যায়। তো আমাদের সেই হিসাবে আপনাদেরকে হেল্প করার জন্য জেনেসিস এমআরসিএস পার্ট এর জন্য বিভিন্ন রকম রেগুলার ব্যাচ এবং লং ব্যাচের আয়োজন করেছে। যদি আপনি এপ্রিলকে টার্গেট করে থাকেন, আমাদের নেক্সট লং ব্যাচ চালু হবে সামনের মাসের 7 তারিখ, এবং আমাদের রেগুলার ব্যাচ চালু হবে সামনের মাসের 11 তারিখ থেকে। তো আপনারা যদি আগ্রহী থাকেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের জেনেসিস আউটলায়ার ফেসবুক পেজে, অথবা আমাদের ওয়েবসাইটে, অথবা আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। 01404 432 523। আমি আবারও বলছি, 01404 432 523। এবং আপনাদের সাথে আমাদের সবসময়ই আশা করি যোগাযোগ থাকবে।
সামনে আমরা যারা এইবার এমআরসিএস পার্ট এ সেপ্টেম্বর ডায়েটে পাস করেছেন তাদের সাকসেস জার্নি এবং আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে একটা সেশন করব। সেটি সবার জন্যই উন্মুক্ত থাকবে। আপনারা আশা করি সেখানেও যুক্ত থাকবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের সেশনটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।